নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব বুদ্ধদেব গুহর লেখা গল্প গন্ধি। একটু আগেই এক পশলা জোর বৃষ্টি হয়ে গেছে। কাক আর শালিকেরা গলা তুলে ডাকাডাকি শুরু করেছে। প্রবোধবাবু দোতলার জানালা দিয়ে বাইরে তাকালেন। ঘোষেদের বাড়ির কার্নিশে একটি অশ্বত্থ চারা গজিয়েছে বেশ কবছর হলো। বাড়ির দেওয়াল আস্তে আস্তে ফেটে যাচ্ছে। প্রবোধবাবুর ভেতরটা যেমনভাবে ফেটে যাচ্ছে গত কয়েক বছর। এখন তিনি তাকান কিন্তু দেখতে পারেন না। এসবই আগে দেখার স্মৃতি। বৃষ্টির পর রোদ ওঠাতে বাগবাজারের ওই গলির মধ্যেও সোনা ঢেলে দিয়েছে আকাশ রৌদ্রস্নাত দুপুরে। বিন্তিদের বাড়ির দোতলার বারান্দাতে বিন্তির বৌদি চান করে শাড়ি মেলে দিতে এসেছে। শাড়ি মেলার আগে জল ঝরাবার ফতফত শব্দ কানে আসছে। তা থেকেই বুঝতে পারছেন যে মহিলা শাড়ি মেলতে এসেছেন। সম্ভবত একটা খড়কে ডুরে শাড়ি পরে ভেজা চুল পিঠের ওপরে মেলে দিয়ে মহিলা অন্য একটি খড়কে ডুরে শাড়ি মেলে দিতে এসেছেন। এখন অল্প বয়সী বাঙালি মেয়েরা শাড়ি পরা প্রায় ছেড়েই দিয়েছে অনেকেই। তারা জিন্স আর টপ পরে, ছোট করে চুল কাটে, গটগট করে হেঁটে যায় এক হাতে মোবাইল ফোন কানের পাশে চেপে ধরে। কলকাতা এখন খুবই কর্মব্যস্ত নগরী হয়ে গেছে। দীর্ঘদিন একটা অজগর সাপের মতো ঘুমোচ্ছিল কলকাতা। হঠাৎ ঘুম ভেঙে উঠে এক সাংঘাতিক প্রতিযোগিতাতে সামিল হয়েছে। প্রবোধবাবুদের ধীর শান্ত দিনরাত হারিয়ে গেছে। বিন্তির বৌদির কি যেন নাম মনে নেই। কোনো কিছুই মনে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন প্রবোধবাবু। বিয়ের সময় তন্নি ছিলেন মহিলা, বেশ একটু আলগা সৌন্দর্য ছিল মুখে। প্রবোধবাবুর বিয়ে করলে তার স্ত্রীর যেমন বয়স হতো ওই মহিলারও তেমনই বয়স। বিয়ের সময় বেশ ফর্সাও ছিলেন। এখন মোটা হয়ে গেছেন অনেক, একটু কালো, হাঁটুতে বোধহয় ব্যথা, একটু খুঁড়িয়ে হাঁটেন। মেয়ের ভালো বিয়ে হয়ে গেছে অনেক দিন হলো। প্রবোধবাবু কি বিয়েতে নিমন্ত্রিত ছিলেন? মনে নেই। জামাই যেন বাইরে কোথায় থাকে, ব্যাঙ্গালুরু বা মুম্বাই বা চেন্নাই। প্রবোধবাবুর ঠিক মনে নেই। এই গলিতে কাকচড়াই শালিক যেমন এখনও আছে, তেমন পুরানো দিনের সব বাড়ির জানালাতে পাখিও আছে। সত্যি পাখিরই মতো জানালার পাখিদেরও আর দেখা যায় নাকি দক্ষিণ কলকাতাতে? জীবেন বলছিল। প্রবোধবাবু চোখে প্রায় দেখেনি না আজকাল। নিজের পাড়ার মধ্যে বহু দিনের পরিচিত সব দৃশ্য এখনও প্রায় আন্দাজেই দৃষ্টিগোচর হয়। অন্য কিছু নতুন কিছু দেখতে পেলেও আবজা দেখেন। ঠিকমতো ঠাহর করতে পারেন না, কথাও আজকাল বলতে পারেন না। খেতেও খুব কষ্ট হয়, গলা ভাত আর তরল ছাড়া গিলতে পারেন না। গানও একেবারেই গাইতে পারেন না। কথা বন্ধ হয়েছে মাসখানেক হলো। নিজের গলাতে আঙুল ঠেকিয়ে আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের বোঝান যে তিনি কথা বলতে পারেন না। দু চোখ দিয়ে জল ঝরে। দুটি হাত জড়ো করেন প্রণাম করার মতো করে। আসলে তার চরম অসহায়তা বোঝাতে চান, হয়তো সহানুভূতিও প্রার্থনা করেন, ঠিক বোঝা যায় না। অনেক দিন হয়ে গেল বই পড়তে পারেন না, টিভিও দেখতে পারেন না। চোখের সামনে নানা রঙা মেঘ খেলা করে শুধু। প্রবোধবাবুর ঘরে রবীন্দ্রনাথের একটি বেশি বয়সের ফটো আছে, সম্ভবত ওর অসুস্থতার সময় তোলা। খুবই ক্লিষ্ট চেহারা, চোখ দুটোর নিচে গাঢ় কালি, দুটি হাত নমস্কারের অথবা ক্ষমতা চাওয়ার ভঙ্গিতে বুকের সামনে ধরা। কে জানে, হয়তো রোগের যন্ত্রণা থেকে মুক্ত হবার জন্যেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন কবি। ওই ছবিটির দিকে অনেকক্ষণ ধরে চেয়ে থাকতেন প্রবোধবাবু যখন দেখতে পেতেন, এবং তার দু চোখ বেয়ে
ঝরঝর করে জল গড়াতো। ছবিটি এখন আর দেখতে পান না, তবে তার বহু পুরানো অর্গানটির ওপরে ফটোটি রাখা ছিল। ফটোটি কোথায় যে আছে সেটা আন্দাজ করতে পারেন। এখন তার জগৎ শুধু শব্দের জগৎ, আন্দাজের জগৎ। চোখ দুটি ছুটি নিয়েছে চিরদিনের মতো, কিন্তু চোখ ছুটি নেওয়ায় কান দুটি মনে হয় অত্যন্তই সজাগ হয়েছে। প্রতিবেশিনী রেশমি প্রতি শনিবারে বাপের বাড়ি আসে। শনিবারই কি? দিন তারিখ সব হারিয়ে গেছে জীবন থেকে। তখন একবার আসেই তার কাছে। পাশের বাড়ি রেশমির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল দুর্দম যৌবনে। রেশমির স্বামী মারা গেছেন কবে যেন, ঠিক মনে নেই, কিন্তু মারা যে গেছেন সেটা ঠিক। মানুষটি একটি ঠক ছিল, মিথ্যা কথা বলে বিয়ে করেছিল রেশমিকে। রেশমির তার সঙ্গেও প্রেম ছিল, প্রেম করেই বিয়ে করেছিল। মানুষটি বাইরে খুব সপ্রতিভ, ঝকঝকে ছিল, চিবিয়ে চিবিয়ে ইংরেজি বলতো। রেশমি তার বাইরেটা দেখে মজেছিল, ভেতরের খোঁজ পায়নি, হয়তো নেয়ওনি। মানুষটা মাতাল ছিল। একটি একটি করে বাপের সম্পত্তি বিক্রি করত আর 2 নম্বরি টাকাতে ফুটুনি করত। বিয়ের পরে প্রথম প্রথম রেশমি তার টাকাতে মজেছিল। পরে যখন বুঝল যে শুধুমাত্র টাকাই একজন পুরুষের পরিচয় নয়, আরও অনেক কিছু লাগে একজন পুরুষকে পুরুষ হয়ে উঠতে, তখন খুব দেরি হয়ে গিয়েছিল। রেশমির এক ছেলে, ছেলেটি মেধাবী হয়েছে। তার বাবা মেধাবী ছিল না, হয়তো অন্য কারো জিনের গুণেই হয়েছিল। বাবার মৃত্যুর পরে ব্যাংক থেকে ধার নিয়ে বিদেশে গিয়ে কী সব পড়ে টরে এসে এখন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে মস্ত চাকরি করছে। বিয়ে করলেও প্রবোধবাবুকে ত্যাগ করেনি রেশমি। সে এক গভীর অপরাধবোধে ভুগত। প্রবোধবাবুর সারা জীবন অবিবাহিত থাকার পিছনে সেই যে মূল কারণ তা সে বুঝত এবং স্বীকারও করত, বিশেষত নিজের কাছে। এবং সেই কারণেই 2 ঘন্টার জন্যে বাপের বাড়ি এলেও সে একবার প্রবোধবাবুর কাছে আসতই। দীর্ঘ 2 যুগের মধ্যে মাত্র 2 দিন রেশমি প্রবোধবাবুকে তার শরীর দিয়েছিল। সেই স্মৃতিটুকুও ছিল প্রবোধবাবুর মাথায়, ছিল, কিন্তু এখন যেন নেই। সেসব মনে করতে গেলেও মনে করতে পারেন না। দমকা হাওয়া এসে স্মৃতির মেঘ উড়িয়ে নিয়ে যায়, তবে একটা বোধ বেঁচে আছে মাথার মধ্যে, শরীরই সব নয়। প্রেম শরীরের চেয়ে অনেক গভীর ব্যাপার। মনকে জড়িয়ে প্রেম বেঁচে থাকে। রেশমি যখন আসে তখন তার পাট ভাঙা শাড়ির খসখসানি আওয়াজেই প্রবোধবাবু বুঝতে পারেন যে রেশমি এলো। আর তার আসার বার্তা বয়ে আনে তার সুগন্ধ। পারফিউমের নাম জানে না সে, কিন্তু গন্ধটি চেনে। সেই গন্ধের পতাকা উড়িয়ে আসে রেশমি। সেই সুগন্ধি ঘোষণা করে তার আগমন বার্তা। রেশমি তার সামনের চেয়ারে বসে ফিসফিস করে বলে, কেমন আছো? প্রবোধবাবু বলেন, আছি একরকম, কিন্তু একে কি থাকা বলে? রেশমি চুপ করে থাকে। উত্তরে কিছু বলার থাকে না বলেই নীরবে থাকে। পরম সোহাগে তার মুখ ও বুক দুটি সঁপে দেয় প্রবোধবাবুর বুকে। প্রবোধবাবু স্থবিরের মতো বসে থাকেন, সব রকম ভাবাবেগহীন হয়ে। রেশমির চোখের জল গড়িয়ে পড়ে 2 গাল বেয়ে প্রবোধবাবুর বুকে। প্রবোধবাবু 2 হাত দিয়ে রেশমির 2টি হাত ধরে থাকেন অনেকক্ষণ। দুজনেই নির্বাক থাকেন, একজন নিরুপায়, অন্যজন স্বেচ্ছায়। একসময় রেশমি ওঠে চেয়ার থেকে। প্রবোধবাবুর কপালে একটু চুমু খেয়ে বলে, আজ চলি, ভালো থেকো। তুমি ছাড়া এই সংসারে আমার আপনজন কেউ নেই। মা চলে যাবার পরে দাদা বৌদির কাছে আসি, আসতে হয় বলে। শ্বশুরবাড়ি বলে তো আমার কিছুই নেই। আমার 2 ভাসুরি
অমানুষ, জানোয়ার। তুমি তো সবই জানো। আমার মুখ চেয়েই তুমি থেকো। প্রবোদবাবু বলতে চান, আমি যে চাইতে পারি না রেশমি। কতদিন তোমার মুখটা দেখিনি। তার ঠোঁট দুটি শুধু দুবার নড়ে ওঠে, কোনো কথা সরে না। রেশমি তাড়াতাড়ি ডান হাত দিয়ে প্রবোদবাবুর মুখ চাপা দেয়, ফিসফিস করে বলে, চলি। প্রবোদবাবু রেশমির চলে যাওয়ার শাড়ির শব্দ কান খাড়া করে শোনেন, অবোধ পশুর মতো। রেশমির গায়ের সুগন্ধ মিলিয়ে যায় হাওয়ায়। ছোটকুই চা দিতে এসে প্রথমে লক্ষ্য করে যে প্রবোদবাবু ঘরে নেই। তখন সকাল 7টা। দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে ছোটকু দেখে যে সদর দরজাটি খোলা। কাজের ঠিকে মেয়ে মন্দাকিনীকে চেঁচিয়ে বলে ছোটকু, মন্দা, তুমি ঢুকে দরজাটা দাওনি আজ? মন্দাকিনী লজ্জায় জিভ কাটে, বলে, এ বাবা, একদম ভুলে গেছিলাম রে। ছোটকু অবিবাহিত প্রবোদবাবুকে খুব ভালোবাসে। তার এই বৈকল্যর পরে তার প্রবোদবাবুর প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে। ঘোড়ার মতো টকবগে মানুষটার কি অবস্থা হয়েছে! বহুদিনের কাজের লোক ছোটকু বাবুর এই অবস্থা চোখে দেখতে পারে না। বাড়িতে শোরগোল পড়ে গেল। মন্দাকিনী সকাল 5:30টাতে আসে। প্রবোদবাবু চোখে দেখতে পান না বলে বেশ কিছুদিন হলো সিঁড়ি দিয়ে নিচে নামতেও পারেন না। যদি কখনো নামেন তাহলে সিঁড়ির রেলিংয়ে হাত রেখে নামেন। কিন্তু তার তো জানার কথা নয় যে মন্দাকিনী দরজা বন্ধ করেনি। তিনি জানলেন কি করে যে দরজা খোলা আছে? মাস 6 আগে ওই রকমই একবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন বাবু। তখনও একটু একটু কথা বলতে পারতেন, চোখেও দেখতে পেতেন একটু একটু। বড় রাস্তাতে পৌঁছে পথ পেরোতে গিয়ে ট্যাক্সি চাপা পড়তে পড়তে বেঁচে যান। মানুষ চেঁচিয়ে ওঠে, বলেন, কি আহাম্মক মানুষ! তারপর তাকে ধরে ফুটপাতে এনে দাঁড় করাবার পরে তারা বুঝতে পারে যে মানুষটা প্রতিস্থ নন। কোথায় থাকেন? কি নাম আপনার? প্রবোদবাবু জবাব দিতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। এমন সময় পাড়ার একটি ছেলে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে প্রবোদবাবুকে দেখতে পেয়ে তাকে হাত ধরে নিয়ে এসে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। এর আগেও বার দুয়েক বাড়ি থেকে বেরোবার চেষ্টা করেছিলেন তিনি। প্রবোদবাবুর ছোট ভাই কাস্টমসে চাকরি করা সুবোধ জিজ্ঞেস করেন, তুমি কোথায় যেতে চাও দাদা? আমাকে বললে তো আমি তোমাকে ট্যাক্সি করে নিয়ে যেতে পারি। কোথায় যাবার আছে তোমার? প্রবোদবাবু অনেক সময় নিয়ে তুতলে বলেছিলেন, নিমতলা। সুবোধ পাড়াতে প্রবোদবাবুর যেসব বন্ধুবান্ধব আছেন এবং অফিসারের সহকর্মীদেরও খবর দিয়েছিলেন প্রবোদবাবুর এই কুচিন্তার কথা। তারা পরপর কদিন এসে তাকে অনেক করে বুঝিয়েছিলেন, বলেছিলেন, তোমাকে আমরা সকলেই ভালোবাসি প্রবোদ, তুমি এমন আর করো না। তাতে যে প্রবোদবাবুর মন কিছু প্রবোধ পেয়েছিল এমন মনে হয়নি। কয়েকদিন হিতার্থীদের ভিড় ছিল বাড়িতে। তারপর একে একে সকলেই আসা বন্ধ করলেন। সকলেরই কাজ আছে। তাছাড়া প্রায় বোবা ও প্রায় অন্ধ একজন মানুষ, যার সঙ্গে কোনো রকম যোগাযোগই প্রায় অসম্ভব। তার কাছে রোজ রোজ এসে করবেনই বা কি তাঁরা? আবার সেই একা ঘরের অভিশপ্ত জীবনে ফিরে যান প্রবোদবাবু। সুবোধবাবুর স্ত্রী নমিতা সময় পেলেই আসে দাদার ঘরে, কিন্তু সে একটি স্কুলে পড়ায়। তার স্কুল, পরীক্ষার খাতা দেখা এসব নিয়ে সেও খুবই ব্যস্ত থাকে। ইচ্ছে থাকলেও সে বেশি আসতে পারে না। কারোকেই দোষারোপ করেন না প্রবোদবাবু, শুধুমাত্র নিজেকেই দোষারোপ করেন নিরুচ্চারে। তার পরিবারের সকলের জীবন, পাড়ার সকলের জীবন বেগবতী নদীর মতো বয়ে যায় তার সামনে দিয়ে। তিনি একা দাঁড়িয়ে থাকেন তীরে। জলরাশি দেখতে পান না, জলের শব্দ শুনতে পান, জলের গন্ধ পান। সব নারীর,
রেশমির যেমন আলাদা আলাদা গন্ধ আছে, নদীর, জীবনের নদীরও আলাদা গন্ধ আছে। ছোট ভাই সুবোধ, সুবোধের স্ত্রী নমিতা এবং ছোটকু তিন দিকে বেরিয়ে পড়ে প্রবোধবাবুকে খুঁজতে। যে মানুষ চোখে দেখেন না তিনি কত দূরই বা যেতে পারেন। মন্দাকিনী নিজের কপাল চাপড়ায়। সুবোধ আর মিনতির একমাত্র মেয়ে, যার বয়স 4, জ্যাঠা জ্যাঠা করে বিলাপ করতে থাকে। প্রতিবেশীরা খবর পেয়ে যাবার পরে তাদের মধ্যে কেউ কেউ বেরিয়ে পড়েন প্রবোধবাবুকে খুঁজতে। বেলা 10টা নাগাদ সকলেই ফিরে আসেন। থানাতে ফোন করেন, কাছাকাছি সব হাসপাতালেও ফোন করা হয়, কেউই কোনো খবর দিতে পারে না। যে মানুষ নিজের নাম বলতে পারেন না, নিজের ঠিকানা বলতে পারেন না, তাকে তো খুঁজে পাওয়া মুশকিলই। দুর্ঘটনা ঘটলে হাসপাতালে কেউ নিয়ে গেলেও তো নাম ঠিকানা বলতে পারবেন না উনি। সঙ্গে নিজের পরিচয়ের কোনো প্রমাণও নেই। বাড়িতে কাঁচা পায়জামা আর ফতুয়া পরে বেরিয়ে গেছেন উনি। দিন পেরিয়ে রাত কাটল, তারপর রাতও পোহালো, কিন্তু প্রবোধবাবুর কোনো খোঁজ পাওয়া গেল না। পরদিন সকালে সবকটি খবরের কাগজ কিনলেন সুবোধ, যদি কোনো খবর পাওয়া যায়। কোনো কাগজেই কোনো খবর নেই। নমিতা বলল, দূরদর্শনের সবকটি চ্যানেলে, মানে যারা এসব খবর দেয়, নিরুদ্দিষ্টদের খবর তাদের ফোন করে জানানো হোক দাদার একটি ছবি দিয়ে। সুবোধ বললেন, ঠিক আছে, তাই করব। ছোটকু নমিতাকে বলল, বৌদি, রেশমি দিদির বাড়িতে একটা ফোন করলে হয় না? নমিতা রেশমিকে পছন্দ করত না বিশেষ। মেয়েতে মেয়েতে নানা ধরনের বৈরিতা থাকে, যা পুরুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এই বৈরিতার কারণ ছোটকুও বুঝতে পারেন না। নমিতা বলল, ওকে ফোন করে কি হবে? তোর রেশমি মাসি কি মন্ত্র জানে না গুনতে জানে? তারপর সুবোধকে বলল, আজকে স্কুল ইন্সপেক্টর আসবেন, আজকে কামাই করলে চাকরিটাই নট হয়ে যাবে। রেশমি খুব সকালে চান করে, তারপর পিঠের ওপরে খোলা চুল মেলে দিয়ে পুজো করে ঠাকুর ঘরে। তারপর ছেলের সঙ্গে বসে পাতুর রস খায়। ছেলে 8টা, সোয়া 8টাতে বেরিয়ে যায়, আসেও রাত করে। ওদের অফিসের একটি মেয়ের সঙ্গে খুব ভাব, হয়তো তাকেই বিয়ে করবে। মেয়েটি মাঝে মাঝে আসে বাড়িতে। বেশ মিষ্টি মেয়ে এবং উচ্চশিক্ষিতা ও প্রতিষ্ঠিতা হলেও দুর্বিনীত নয় এবং বাঙালিয়ানা পুরোপুরি আছে। রেশমি পুজো করছিল, তখনই দরজার কলিং বেলটা বাজল। অবাক হলো রেশমি। দুধওয়ালা, কাগজওয়ালা, ফুলওয়ালা তো এসে গেছে অনেক আগেই, এখন তো কারো আসার কথা নেই। একটু পরে সবসময়ের কাজের মেয়ে মিনা হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে দোতলাতে উঠে পুজোর ঘরের ভেজানো দরজা ধাক্কা দিয়ে খুলে উত্তেজিত গলাতে বলল, মা, 13 নম্বরের বাবু এসেছেন। অবাক হয়ে চেয়ে রইল রেশমি। মনে মনে বিড়বিড় করে বলল, 13 নম্বরের বাবু? প্রবোধবাবুদের বাড়ি এবং ওদের বাড়ি গলির একই ফুটপাতে। প্রবোধবাবুর বাবা এবং রেশমির বাবা বন্ধু ছিলেন। প্রায় একই সময় দুজনেই বাড়ি করেছিলেন যতুমিত্তিরদের কাছ থেকে জমি কিনে। তবে প্লট দুটো পাশাপাশি হয়নি। প্রবোধবাবুদের বাড়ি 13 নম্বর আর রেশমিদের বাড়ি 2 নম্বর। রেশমি সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে দেখে নিচের বসার ঘরের সোফাতে আধশোয়া হয়ে বসে আছেন প্রবোধ। আহা, বেচারা কতদিন বাইরে বেরোন না, না হেঁটে হাঁটার ক্ষমতাই চলে গেছে। শারীরিক কষ্টর চেয়েও তার মানসিক কষ্ট যেন অনেক বেশি। 14 বছর বয়স হয়ে যাওয়া কুকুর মৃত্যুর আগে নীরবে যেমন করে ভালোবাসার মনিবের মুখে চেয়ে থাকে, ঠিক তেমন করে প্রবোধবাবু চেয়ে রইলেন। রেশমির মুখ তো দেখতে পারেন না, মুখটি শুধু তুললেন রেশমির দিকে। রেশমির ছেলে প্রযত এসে বলল, প্রবোধ মামা। তারপর রেশমির দিকে চেয়ে বিস্ময়াভিভূত হয়ে বলল, এলেন কি করে? জানি না, অস্পষ্টে বলল রেশমি। তারপর বলল, বোধহয় দেওয়াল ধরে ধরে এসেছেন।
জানি না কি করে এলেন। প্রযত বলল, মা, আজ আমাদের এক ডিরেক্টর আসছেন ব্রাসেলস থেকে। আমি এখনই বেরোচ্ছি। তুমি প্রবোধ মামাকে ভালো করে দেখাশোনা করো। ব্রেকফাস্ট খাবি না? খেয়েছি। পদুদার ডিমের পোচ আর টোস্ট করে দিয়েছিল, আর কফি তুমি যখন চান করছিলে। প্রযত চলে গেলে রেশমি এসে প্রবোধবাবুর হাত ধরে ধীরে ধীরে দোতলাতে উঠে গেলেন। যেতে যেতে বললেন, সারাদিনে তোমাকেও অনেক ওষুধ খেতে হয়। সেই সব ওষুধ না খাওয়ালে তোমার বাড়ির মানুষেরা আমাকে বকবেন না? দোতলাতে রেশমির ঘরে ঢুকে বিছানাতে শুয়ে পড়লেন প্রবোধবাবু। ভাবছিলেন, প্রত্যেক মেয়ের গায়ে যেমন আলাদা গন্ধ, তাদের ঘরেও আলাদা গন্ধ। রেশমির ভেজা চুল থেকে জবা কুসুমের গন্ধ বেরোচ্ছিল। উত্তর কলকাতার মেয়েরা আজও চুলে তেল মাখে, শাড়ি পরে, বাঙালি রান্না খায়। পিৎজা আর চাউমিন আর ম্যাকরোল্যান্ডের বিজাতীয় সংস্কৃতি এখনও গ্রাস করেনি উত্তর কলকাতা এবং মফস্বল বাংলাকে। প্রবোধবাবুর এই কথা ভেবে ভালো লাগে। রেশমির বালিশে জবা কুসুম তেলের গন্ধ, তার বুকের খাঁজে মা মাসিমারা যে পাউডার মাখতেন সেই কিউটি কোড়া পাউডারের গন্ধ, তার উড়ু সন্ধিতে তুহিনার গন্ধ। প্রবোধবাবু পকেট থেকে ডাক্তারের প্রেসক্রিপশনটা বের করে দিলেন রেশমিকে। রেশমি বলল, বাহ, বুদ্ধি করে এটা ভাগ্যিস এনেছ। তোমাকে আমি এমন করে লুকিয়ে রাখবো আমার মধ্যে যে তোমাকে আর কেউই খুঁজে পাবে না, দেখো তুমি। তারপরই বলল, কিন্তু সত্যি কথা বলো তো, তোমাকে কি কেউ পৌঁছে দিয়ে গেল আমার বাড়িতে? প্রবোধবাবু নিজের ডান হাতে 3টে আঙুল নাকে ছোঁয়ালেন। রেশমি বুঝল যে উনি বোঝাতে চাইছেন যে উনি গন্ধ চিনে এসেছেন এখানে। ভাগ্যিস তার নাক আর কান এখনও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। রেশমির ঘরের মেঝে কোনো সুগন্ধ তরল সাবানে মোছা হয় নিশ্চয়ই। ভারী মিষ্টি গন্ধ বেরোচ্ছে। বিছানা ও বালিশের ওয়্যারও ধোয়া হয় কোনো সুগন্ধি সাবানে। ভারী আবেশ লাগছে সেই সুগন্ধে। প্রবোধবাবু রেশমির বুকে মুখটি নামিয়ে প্রাণ ভরে তার শরীরের, তার বুকের খাঁজের গন্ধ নিলেন। হৃদয়ঙ্গম করলেন যে ডাক্তারের লম্বা প্রেসক্রিপশনের ওষুধ নয়, পুরুষের যে কোনো শারীরিক এবং মানসিক অসুস্থতার নিরাময় একমাত্র নারী সঙ্গই করতে পারে। প্রিয় নারীর সঙ্গ, পুরুষের বিশল্যকরণী নারী। রেশমি বলল, তুমি একটু একা থাকো, আমি কিছু খাবার করে নিয়ে আসি। প্রবোধবাবু গলাতে আঙুল ঠেকিয়ে বোঝালেন যে তিনি কিছু খেতে পারেন না। তোমার জন্যে পাতলা সুজির হালুয়া করে আনছি কিশমিশ দিয়ে, পারবে খেতে? আর চা, কম দুধ কম চিনি দিয়ে, তুমি যেমন পছন্দ করো। রেশমি চলে গেলে প্রবোধবাবু উঠে বসলেন। ঘরের জানালাগুলির পাখিগুলো অর্ধেক খোলা, আলো ছায়ার জাফরি ঘরের সাদা পাথরের মেঝেতে। অনেক দিনের পুরনো সিলিং ফ্যানটা খুব আস্তে ঘুরছে। পাখির মধ্য দিয়ে আসা আলোকে মন্থন করছে সেই আলো। মৃদু কিশমিশ শব্দ করে চড়াই ডাকছে জানালার বাইরে। মোবাইল ফোনেরা এখনও কলকাতার সব চড়াইকে মারতে পারেনি। ভারী সুগন্ধ এই ঘরে, ভারী স্নিগ্ধতা, ভারী শান্তি। প্রবোধবাবুর খুব ইচ্ছে করল যে রেশমি তার জন্যে পাতলা সুজির হালুয়া করে নিয়ে আসার আগেই রেশমির খাটে, রেশমির ঘরে তার নিঃশ্বাস যেন থেমে যায়। তবে এখানেও তার চিরঘুম আসবে না। একেবারে নিমতলাতে গিয়েই চিরঘুম ঘুমোবেন। আহ, ভারী শান্তি। মরবার সময় এমন প্রগাঢ় শান্তি তো প্রত্যেক মানুষেরই কাম্য, কিন্তু সেই মরণ কজনের ভাগ্যে থাকে? প্রবোধবাবুর মন বলছে তিনি সত্যি ভাগ্যবান। বন্ধুরা, আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা গল্প গন্ধি। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।